জাংকুকের দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছে তে। দুপুরের পর জাংকুকের আর দেখা মেলেনি কোথাও। কোথায় আছে কে জানে। তখন পায়ে এমনভাবে ছুরিটা কোপ পড়েছে, ভাবতেই তের গায়ে কাটা দিয়ে উঠছে। মানবিক কারণে হলো জাংকুককে এই মুহূর্তে একবার দেখা জরুরি, কিন্তু জাংকুকের দরজাটা বাইরে থেকে তালা দেওয়া। কোথায় আছে কোনো খোঁজে পাচ্ছে না তে। বাইরে কাউকে জিজ্ঞেস করতে গেলে এখন বিষয়টি কেমন যেন দেখায়, তাই জাংকুকের রুমের সামনেই পায়চারি করছে সে। কিছুক্ষণ পর বেখিয়নকে দেখে তে এক ছুটে তার কাছে যায়। বেখিয়ন, বেখিয়ন। হ্যাঁ আপু বলো। তোমার ভাইয়া কোথায়? আই মিন জাংকুক। ভাইয়া তো মনে হয় ছাদে গিয়েছে। আজ তো প্রচুর শীত, শৈত্য প্রবাহ, এমন ঠান্ডায় ছাদে কি করছে? তা তো আমি জানি না আপু। ভাইয়া আমাকে বলেছিল তার জন্য কফি নিয়ে যেতে, আর ছাদের দিকে যেন কেউ না আসে। ভাই একা থাকতে চায়। আমি গেলে কি কিছু হবে? তে ভীতু মাখা মুখ দেখে ঠোঁট চেপে হাসলো বেখিয়ন। কি বা হবে তুমিই বলো। যদি ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয় আমায়, তখন কি করব? তবে আবার ভাইয়া তুলে নেবে, সমস্যা নেই। তুমি যাও, বাকিটা তোমার এই দেবর সামলে নেবে। মানে? না না না, কিছু না, তুমি যাও আপু, সন্ধ্যা নেমে এসেছে। ছাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছাদে প্রবেশ করবে কি করবে না বলে দ্বিধা সংশয় ভুগছে তে। আড়াল থেকে জাংকুকের অস্তিত্বের দেখা মিলল না। সংশয়কে দূরে ঠেলে দ্রুত ছাদে প্রবেশ করলো সে। চিলেকোঠার ঘরের দরজাটা ভিড়ানো দেখে নিঃশব্দ পায়ে এগিয়ে আসে। জাংকুক পুরানো একটি সোফায় হেলান দিয়ে বসে আছে। পায়ে রক্তে ভিজে আছে ব্যান্ডেজটা। শার্টের হাতা ফোল্ড করে বাম হাতে কপালের উপর ঠেকিয়ে রেখেছে। তাকে দেখে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে সে কোনো কারণে বেশ চিন্তিত, কিন্তু রক্তে ভেজা ব্যান্ডেজ দেখে তের গা শিউরে উঠল। এ কি, আপনি এখনো এই পা নিয়ে বসে আছেন? ডাক্তারের কাছে কে যাবে? বেগবান গতিতে তের কথায় তড়াক করে তাকায় জাংকুক। কপাল ছুঁয়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে তের দিকে পূর্ণ দৃষ্টি রাখে। এখানে কেন এসেছো? আপনার পায়ের এই অবস্থা আর আপনি নর্মালভাবে ব্যান্ডেজ করে বসে আছেন। আপনার কুইকলি ডাক্তার দেখানোর প্রয়োজন, তা নাহলে ইনফেকশন হয়ে যাবে। হলে আমার হবে, কোনো সমস্যা নেই। আমি বেশ ভালো করে বুঝতে পারছি আপনি আমার উপর রেগে আছেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছুরিটা এভাবে আপনার পায়ে লাগবে। ইটস ওকে, সমস্যা নেই। তাহলে ডাক্তার দেখাচ্ছেন না কেন? মাঝে মাঝে নিজের শরীরে আঘাত দিয়ে মনের চাপা রাগ মেটানো যায়, আর মনের চাপা রাগ কেটে গেলে প্রফুল্ল লাগে। জাংকুকের এমন উত্তরে ফোঁস করে শ্বাস ছাড়ল তে। সে বেশ ভালো করে বুঝতে পারছে জাংকুক এখন তর্কে লেগেছে, সহজে এই তর্ক ছাড়বে না। আপনি উঠুন প্লিজ, ব্যান্ডেজ করা সত্ত্বেও এখনো রক্ত ঝরছে। আই এম সরি, আসলে বিষয়টা অনাকাঙ্ক্ষিত ঘটে গিয়েছে। তের কথায় পাত্তা দিল না জাংকুক, বরং পায়ে থাকা ব্যান্ডেজটা সহসা খুলে ছুঁড়ে ফেলে দেয়। জাংকুকের রক্তাক্ত ক্ষতস্থান দেখে আর্তনাদ করে ওঠে মেয়েটি। প্লিজ প্লিজ প্লিজ, এমন করবেন না, দ্রুত পা ঢাকুন, আমার রক্ত সহ্য হয় না, মাথা ঘোরায়। এক কথা, রক্তে আমার ফোবিয়া আছে, প্লিজ আপনি এসব পাগলামি করবেন না। তে অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাগুলো শেষ করে। জাংকুক তার অবস্থা বুঝতে পেরে কিঞ্চিত হাসে, মনে মনে আফসোস সুরে বলে, এখনো তবে রক্তে ভয় পাও? মিস্টার জাংকুক, আপনার সমস্যাটা কি বলবেন আমায়? কাটা পা নিয়ে এভাবে বসে থাকার মানে কি? প্লিজ আপনি ডাক্তারের কাছে যান। তের ধমকের সুরের কথায় সদ্বিদ ফিরে আসে জাংকুকের। গায়ের চাদরটা ছাড়িয়ে নিয়ে আরাম করে গা এলিয়ে বসে। জাংকুকের এমন অঙ্গভঙ্গিতে বেশ রাগ লাগে তের। বিরক্ত হয়ে ধমকের সুরে আবারও বলে ওঠে, ঠিক আছে, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। আমি বোগাম ভাইয়াকে ডাকছি, তিনি আপনার জন্য ডাক্তারের ব্যবস্থা করবেন। তে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জাংকুক দ্রুত উঠে দাঁড়ায় এবং তাকে হ্যাচকা টান দিয়ে সোফায় ছুঁড়ে মারে। পকেট থেকে চাবি নিয়ে দরজা দ্রুত তালা মেরে দেয়। জাংকুকের কাণ্ডে হতবিহুল হয়ে যায় তে। এদিকে পায়ে চাপ লাগায় ব্যথার চোখ মুখ খিচিয়ে নেয় জাংকুক। এসবের মানে কি মিস্টার জাংকুক? কোনো মানে নেই। তাহলে দরজা বন্ধ করলেন কেন? জাংকুক প্রত্যুত্তর করল না। তের পাশে আবারও আয়েশ ভঙ্গিতে বসে যায়, কিন্তু পায়ের ব্যথায় মুষড়ে উঠছে সে। চোখে মুখে লাল ভাব ছড়িয়ে আছে। তে আহমক বনে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক ঠোঁটে ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেয়। জানো তে, আমার খুব কষ্ট হচ্ছে পায়ের ব্যথায়, পা নাড়াতেও পারছি না। আগেই বলেছিলাম এইসব নাটকের কোনো মানে নেই, ডাক্তারকে খবর দিন।
সন্ধ্যা নেমে এসেছে, আমার শীত করছে, তাছাড়া রুমটাও অন্ধকার হয়ে যাচ্ছে। আমি বাইরে যাব, চাবি দিন। বোগাম ভাইয়াকে পাঠিয়ে দেব। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তে, তুমি এমন না করলেও পারতে। জাঙ্কুকের ঠোঁট খিচে আসা কথায় তে ভয় পেয়ে যায়। জাঙ্কুকের পায়ের দিকে তাকিয়ে আবারও ভয় কুঁকড়ে ওঠে। প্লিজ আপনি চাবিটা দিন, আপনার পায়ের অবস্থা মারাত্মক খারাপ, আমার উপর রেগে আছেন আপনি, তা আমি বুঝতে পেরেছি, তাই বলে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমি বাইরে যাব, তবে একটা শর্ত আছে। সিরিয়াস মুডে জাঙ্কুকের এমন কথা কিছুতেই সহ্য হয়নি তের। ধুপ করে মাথায় চেপে যাওয়া রাগটা আবারও সক্রিয় হয়ে ওঠে তার, যার দৌড়ে জাঙ্কুকের কলার টেনে ধরতেও দ্বিধা করেনি সে। তোর সমস্যা কি? পায়ের এমন বেহাল দশা করে আমার উপরে দোষ ফেলতে চাস? একা আছিস, মেয়ে তক্তা করে দিতেও দুবার ভাববো না। বাহ বাহ বাহ, সাহস দেখি তাল গাছে উঠে গিয়েছে, আমাকে তুই করে বলা হচ্ছে। এই মেয়ে, এই আমাকে তুমি চেনো? কলা ছাড়া দ্রুত। জাঙ্কুকের ধমকে তের সদ্বিজ ফিরে আসে। তার আচরণে সে নিজেই লজ্জিত। হাঁটুতে হাত রেখে মাথা নুইয়ে বিড়বিড় করে জাঙ্কুককে বকতে থাকে। আমার একটা শর্ত আছে মিস্তে, তবে আমার পায়ের আঘাতের বিষয়ে আপনাকে দোষ দেব না, আর আমি ডাক্তার দেখাবো। বলুন আপনার কি শর্ত? আমাকে আলিঙ্গন করে দুটো শব্দ বলবেন। ছি, এই ছিল আপনার মনে? আপনাকে আমি আলিঙ্গন করব কোন দুঃখে? কেন, সুগা ইউনোকে যখন হুটহাট জড়িয়ে ধরো তখন বুঝি ছি লাগে না? ওরা আমার বন্ধু, বোকার মতো কথা বলবেন না। আমিও তোমার বন্ধু, বিশেষ বন্ধু। নাও জোরে ধরো, না হলে আজ পায়ে চিকিৎসা করব না। দায় তোমার, আর আমার পরিবার আমার প্রতি ভীষণ উইক। এবার যদি আমার কিছু হয়ে যায় তুমি ফাঁসবে। তে গোমরা মুখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে ব্যথাতুর দৃষ্টিতে। আপনার শর্তটা চেঞ্জ করুন জিয়ন জাঙ্কুক, এই ছাড়া বাকি সব শর্ত মেনে নিব। সত্যি? পাক্কা সত্যি। ঠিক আছে, এবার থেকে আমার সব কথা শুনে চলবে। যাও, চাবিটা নিয়ে দরজা খুলো। তে হাফ ছেড়ে বেঁচে যায়। আটকে আসা শ্বাসটা ছেড়ে চাবি নিয়ে উঠে দাঁড়াতে আবার হঠাৎ হ্যাঁচকা টান খায়। তৎক্ষণাৎ জাঙ্কুক তাকে আলতো করে জড়িয়ে ধরে। জাঙ্কুকের মুখে তের পড়ে থাকা চুলগুলোতে গাঢ় করে শ্বাস নেয়। কানের কাছে ফিসফিস করে আবেগী সুরে বলে, মিস্তে সারাঙেও। এ না, হ্যাঁ। সকাল 7টায় জাঙ্কুকের নির্দেশে ঘুম ভাঙে তের। জাঙ্কুকের পরিবারের কিছু সংখ্যক সদস্য ঘুম থেকে উঠে গেলেও তের পরিবার কেউ এখনো ওঠেনি, আর তাই সেই সুযোগটা কাজে লাগায় জাঙ্কুক। তে ফ্রেশ হয়ে আসলে তাকে পাঠিয়ে দেয় কিচেনে চা তৈরির জন্য, কিন্তু বেচারি তে এই জীবনে প্রথম চা বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে প্রবেশ করে। দরজায় মাথা ঠেকিয়ে হেলান দিয়ে তের কাণ্ড দেখছে জাঙ্কুক। আজকে সকালে চাটা কি আমি সত্যি পাবো কিনা কে জানে। জাঙ্কুকের কথায় আর চোখে তাকায় তে। এত কথা বলছেন কেন? আপনি জানেন না আমি চায়ের চো পারি না, আর আপনি আমায় সাত সকালে চায়ের জন্য কিচেনে পাঠিয়ে দিলেন? অদ্ভুত লোক আপনি। কোন জন্মের শত্রু ছিলাম আপনার বলুন তো? কোনো জন্মের শত্রু ছিলে না, তবে এই জন্মের প্রিয়তমা হয়ে থেকো। জাঙ্কুকের ফিসফিসে কণ্ঠের কথাতে কর্ণাকুহুরে পৌঁছলো না। দুজনে 2 কাপ চা হাতে পুকুর পাড়ে সিঁড়িতে বসে। জাঙ্কুক নিরিবিলি তের তৈরি পাঞ্চে চাটা আনন্দের সাথে গিলছে, কিন্তু তে একবার মুখ কুচকে চায়ের দিকে তাকায়, অন্যবার জাঙ্কুকের দিকে তাকায়। পুকুর পাড়ে শীত বেশি, চলুন আমরা বাগানের দিকটায় যাই। চলো তবে। তে এবং জাঙ্কুক দুজনে বাগানটার দিকটায় কিছুক্ষণ আড্ডা দেয়। হঠাৎ মাঝারি আকারের একটি ইটের টুকরো দেয়ালের বাইরে থেকে কেউ তের মাথা ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে ওঠে তে। কপাল থেকে গড়িয়ে পড়া রক্ত তার চোখ নাক ভাসিয়ে দিচ্ছে, আর সেদিকে তাকিয়ে বিমূঢ় হয়ে যায় জাঙ্কুক। তের মাথাটা দ্রুত চেপে ধরতেই তার পায়ের সামনে একটি কাগজের দলা পড়ে। জাঙ্কুক দ্রুত কাগজটি তুলে পড়া শুরু করে। খুব শীঘ্রই প্রিয় মানুষ হারানোর আর্তনাদ ছড়িয়ে যাবে বাতাসের বেগে। জাঙ্কুক চিঠিটার মানে বুঝতে পেরে দ্রুত তেকে আঁকড়ে ধরে। এদিকে রক্তের ফোবিয়া দেখে সেন্সলেস হয়ে যায় তে। দীর্ঘদিন পর আজ রোদের দেখা মিলেছে। তে বিছানায় হেলান দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। তার মুখের উপর আশ্রে পড়ছে সকালের সেই মিষ্টি রোদ। ইউনো সুগা তার পাশে বসে দুজনে সমানতালে তেকে জিজ্ঞাসাবাদে ব্যস্ত। ইউনোর রাগান্বিত সবার কথায় হাসি থামিয়ে দেয় তে। ইউনোর উপর পূর্ণ দৃষ্টি রেখে সহসা জবাব দেয়, কি হয়েছে, হঠাৎ রেগে গেলি কেন? তোকে কখন থেকে বারবার একটা প্রশ্ন করেই যাচ্ছি, অ্যান্সার দিচ্ছিস না কেন? আর এত হাসির কি হলো?
কি জানতে চাইছিস আবার বল? তের এমন হেলাফেলা কথায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সুগা। সোফা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত তের পাশে বসে তার হাতে হাত রাখলো। তোর মাথায় এই বেহাল দশা কি করে হলো? তুই বলছিস পা পিছলে পুকুর পাড়ে পড়েছিস, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আর এত সকাল সকাল ঘুম থেকে তোকে আমি উঠতে খুব কমই দেখেছি, তবে আজ কেন উঠলি? এমনি আমার ঘুম আসছিল না, তাই উঠে গিয়ে একটু বাইরে পায়চারি করছিলাম। আমি ঠিক আছি, তোরা চিন্তা করিস না। তের কথা শেষ হতেই ক্ষিপ্র গতিতে তার পাশে এসে দাঁড়ালো ইউনো। রাগে ফসফস করতে করতে তের দিকে আরাত্মক দৃষ্টি নিক্ষেপ করে। চিন্তা করবো না মানে কি? তোর কতখানি লেগেছে তুই জানিস? আঙ্কেল আন্টি ফুপ্পি অলরেডি কান্না করতে করতে বেহুশ হওয়ার উপক্রম, আর তুই হাসছিস। তুই জানিস তোর জন্য আমাদের কত চিন্তা হচ্ছে? তুই ঠিক বলছিস ইউনো, সামান্য হাতে চোট পেলে আমাদের কান গরম করে ছাড়ে। আর এই মেয়ের আজ মাথা এতটা ফেটে গিয়েছে, অথচ সে মিটমিট করে হাসছে। ইচ্ছা করছে থাপ্পড়ে গাল লাল করে দিতে। সুগার ধমকে নিজেকে শুধরে নেয় তে। জাঙ্কুক সোফায় হেলান দিয়ে এতক্ষণ তের ওষুধগুলো চেক করছিল। তের মুখের হাসিটাও মোটেও তার কাছে স্বস্তির লাগেনি, বরং বিষদিগ্ধ লেগেছে। জাঙ্কুক উঠে দাঁড়ায়, খুঁড়ে খুঁড়ে তের সামনে দাঁড়িয়ে আদেশবাণী ছুড়ে দেয়। আপনার মেডিসিনগুলো আমি চেক করে নিয়েছি, টাইম টু টাইম মেডিসিন নেবেন। আর রানী খালাকে বলছি আপনার জন্য স্যুপ করে পাঠাবে। জাঙ্কুক আবারও খুঁড়ে খুঁড়ে হাঁটতে শুরু করে। তার হাঁটার দিকে তাকিয়ে ভ্রু কুচকে তাকায় সুগা। তার মাথার ভেতর সন্দেহের বাতি জ্বলে ওঠে। 1 সেকেন্ড ব্রো। সুগার কথা পেছনে ঘুরে তাকায় জাঙ্কুক। তৎক্ষণাৎ সুগা তার সামনে এসে দাঁড়ায়। কাল তোমার পায়ের এই অবস্থা, আর আজ তের। ওই দিন বাড়ির কুকুরগুলোর এমন অবস্থা, মানে আমি কিছু বুঝতে পারছি না। এই বাড়িতে এত বিপদ একসঙ্গে কেন? তাছাড়া তোমার পায়ের ক্ষতটা কি করে হলো? কাউকে বললে না তো? জাঙ্কুক ঘুরে তের দিকে তাকায়, তারপর আবার সুগার দিকে চোখ ছোট করে গম গম সুরে বলে, পায়ের ক্ষতটা করেছে একটা জংলি বিল্লি। জাঙ্কুক খুঁড়ে খুঁড়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তে, ইউনো, সুগা হতবিহুল হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ভর দুপুর জাঙ্কুক গ্রামের খুঁটিনাটি কাজ শেষ করে বাড়ি ফিরেছে। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে কাকাতুয়ার ডাক তার কানে আসে। রাজা তোমার ফুলপুরি, রাজা তোমার ফুলপুরি। কাকাতুয়ার কথায় তড়াক করে উঠে বসে জাঙ্কুক। কাকাতুয়া পাখিটি জানালার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে, তার নিচের দিকে তাকিয়ে সমানতালে কথা বলছে। কি রে, কি বলছিস তুই? ফুলপুরি কোথায়? রাজা তোমার ফুলপুরি বাগানে। কি? এই মেয়ের সাহস তো কম না। এখন বাগানে কি করে? সকালে হামলা হয়েছে আর এখন? উফ, কাকে বোঝাই আমি? দুঃখের কথা। জাঙ্কুক উঠে যায়, তখনই পাখিটি উড়ে এসে জাঙ্কুকের কাঁধে চড়ে বসে। এই তুই যাবি না আমার সঙ্গে? যাবো যাবো, ফুলপুরির কাছে যাবো। চুপ, খবরদার। তের সামনে তাকে ফুলপুরি বলবি না, তাহলে তার অতীত মনে পড়ে যাবে। সে বুঝে যাবে আমি তাকে চিনে ফেলেছি। তবে তাই হবে, তাই হবে। জাঙ্কুকের কাঁধে চড়ে পাখিটি এই প্রথমবার তের মুখোমুখি হবে। গত কয়েক বছর জাঙ্কুক পাখিটিকে তের সম্পর্কে সব বলি ফুটিয়ে নিয়েছে। অতীতে তের কাকাতুয়া পাখিটি মেরে জাঙ্কুক যে ভুল করেছে তা নিয়ে তার একটু আফসোস হয় না, কেননা জাঙ্কুকের ভুলের মধ্যেই সে কুলে ফিরেছে, তেকে তার জীবনে পেয়েছে। এবং সুজি বাগানে দোলনায় দুলছে। বাড়ির দুবারিকদের কঠোর পাহারায় থাকার নির্দেশ দিয়ে এগিয়ে আসে জাঙ্কুক। এই মেয়ে, এখানে কি? তোমার বিশ্রাম নেওয়ার কথা ছিল না? জাঙ্কুকের কণ্ঠে ঘাড় ঘুরিয়ে তাকায় তে। জাঙ্কুক সুজির দিকে তাকিয়ে ইশারা করতেই এক দৌড়ে সুজি সেখান থেকে চলে যায়। সুজি চলে গেল কেন? তে ঝাঁঝালো কণ্ঠে জাঙ্কুক এক পা দুপা করে এগিয়ে আসে। বড়দের কথার মাঝে বাচ্চাদের উপস্থিতি আমি পছন্দ করি না।